ভাবি, এই ছেঁড়া শাড়ি পরে তুমি আমার সাথে শপিং মলে যাবে? আমার মান সম্মান থাকবে? একবার আমার দিকে তাকাও আর নিজের দিকে তাকাও। 10,000 টাকা দিয়ে গত মাসে এই শাড়িটা দিয়েছে আমার স্বামী। শপিংয়ে যাব বলে আজ প্রথম পরেছি। এই শাড়িটার সাথে তোমার ওই সস্তা শাড়ি মানায়? দেখতে ঘর মোছার চেয়েও পুরনো লাগছে। বলতে বলতে নাকে হাত দিল অথই। তার ভাবাবেগ দেখে বোঝা যাচ্ছে প্রিয়ন্তীর শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে। অথয়ের ব্যবহার ও তার কাজের জন্য অস্বস্তিতে পড়ল প্রিয়ন্তী, সাথে একটু অপমানিত বোধ করল। তার একমাত্র ননদ হয় অথই। 2 মাস আগে ধুমধাম করে ননদের বিয়ে দিয়েছিল তার ভাই সবুজ। টাকা পয়সা নেই, তাই ধুমধাম করতে রাজি হয়নি। অথয়ের অনেক ইচ্ছে ছিল তার বিয়ে ধুমধাম করে হবে। ননদের ইচ্ছে পূরণ করতে সাহায্য করেছিল প্রিয়ন্তী। টাকার প্রয়োজন মেটাতে তার দামি গহনাগাটি বন্ধক রেখেছে। সময় দিয়েছিল 2 মাস। এর ভেতরে ফেরত দিতে না পারলে গহনার উপর তাদের কোনো অধিকার থাকবে না। টাকার অভাবে গহনা ফেরত আনতে পারেনি বলে এখন গহনাগুলো তাদের। বাবার বাড়ি থেকে শেষ সম্বলটুকুর উপর আর অধিকার নেই প্রিয়ন্তীর। তাতে কোনো আফসোস নেই তার। তবে আজকাল অথয়ের ব্যবহারে কষ্ট পায় সে। প্রিয়ন্তী দীর্ঘশ্বাস ত্যাগ করে পরনের শাড়িটার দিকে এক পলক তাকিয়ে থেকে বলে, পুরনো কোথায়? নতুনই তো। আমার পোশাকের সবচেয়ে দামি এটা। তোর বিয়েতে তোর ভাই এনে দিয়েছে। কত জানিস? একদম 900 টাকা নিয়েছে। অথয়ের বিয়ে বড়লোক বাড়িতে হয়েছে। সে পরিবেশের সাথে মিলিয়ে এই শাড়িটা কিনে দিয়েছিল প্রিয়ন্তীকে। প্রিয়ন্তীর সব থেকে দামি শাড়ি। পোশাকের লিস্টে এই শাড়িটা সবচেয়ে দামি। অথয়ের সাথে বের হওয়ার জন্য এই শাড়িটা বের করেছে। না হলে দামি বলে আলমারির এক কোণে পরে থাকত। দামি বলে কখনো পরা হতো না। মাত্র 900? আমার এই ব্লাউজটা দেখছো? এটার দামই 1000। প্রিয়ন্তী প্রসঙ্গ পাল্টে বলে, দাম পরে এসে দেখব, এখন সময় নেই। তাড়াতাড়ি চল, এসে আবার রান্না করতে হবে। না ভাবি, আমি তোমার সাথে শপিংয়ে যেতে পারবো না। দেখা যাবে সেখানে গিয়ে 500 টাকা দিয়ে একটা ইয়ারিং কেনার পর বলবে এটা রেখে দে, অনেক দাম। সবাই তখন আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি কারো কাছে হাসি পাত্রী হতে চাই না। প্রিয়ন্তীর মনটা ভেঙে গেল। তার কাছে 500 টাকাও অনেক দামি। মাসের 5 থেকে 7 দিন নিশ্চিন্তে কেটে যাবে। অথয়েরও কাটত। আজ বড়লোক বাড়ির বউ বলে কথা, 500 টাকার দাম নেই। তুই একটু থাক, আমি শাড়িটা পাল্টে আসছি। শোন, আবার একা একা চলে যাস না। বলে প্রিয়ন্তী চলে গেল ঘরে। অথই তাচ্ছিল্য হাসে। অথই মুখ ভেঙচি দিয়ে বলে, এত দামি শাড়ি আছে নাকি? ঢং, দেখি কোন নবরত্ন পরে আসে। অথই অপেক্ষা করতে বসে। কিছুক্ষণ পর প্রিয়ন্তী ঘর থেকে বেরিয়ে আসে। এবার তার পরনে দামি শাড়ি, এবং সেটা অথয়েরই শাড়ি। অথয়ের লাগেজ থেকে শাড়ি বের করে পড়েছে প্রিয়ন্তী। অথই এগিয়ে গিয়ে শাড়িটা টেনে বলে, এ মা, তুমি আমার শাড়ি পরেছো কেন? খুলো। এখন তো তোর মতো লাগছে, এবার চল। আর শোন, ফিরে এসে আমি শাড়ি খুলে ধুয়ে আয়রন করে তোর লাকেজে তুলে রাখবো। তখন তো হবে। এবার চল, এমনিতেই দেরি হয়ে গেছে। ভাইয়াকে বলতে পারো না তোমার জন্য দামি শাড়ি কিনতে? চুপ করে থাকো কেন? তোমার ভাইয়ের উপার্জন তো তোমার জানা। চাইলে কি পাওয়া যাবে দামি শাড়ি গহনা? তাছাড়া এত দামি শাড়ি গহনা দিয়ে আমি কি করব? বিয়ে করেছো তো ভিখারি বাড়িতে। তোমার বাবা মা কি দেখে এই ভিখারি বাড়িতে তোমাকে বিয়ে দিল আমি সত্যি জানি না। আচ্ছা ভাবি, বিয়ের আগে তুমি শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছো নিশ্চয়ই, তাই না? এই জন্য তাড়াতাড়ি করে আমার ভাইয়ের কাঁধে তোমাকে ঝুলিয়ে দিয়েছে। না হলে এমন ছেলেও পেতে না। অথয়ের কথাতে প্রিয়ন্তী হতবাক হল। অথয়ের থেকে এমন ব্যবহার পাবে তা প্রত্যাশার বাইরে। রাগ সামলাতে ব্যর্থ হয়ে চর বসিয়ে দিল অথয়ের গালে। বিয়ের আগেও ননদ ভাবির সম্পর্ক ছিল মধুর, কিন্তু এখন পুরোই উল্টো। টাকা পয়সা পেলে কাউকে মানুষ মনে করে না। অথয় রেগে গেল। প্রিয়ন্তীর শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা করতে থাকে আর বলছে, শাড়ি খুলো বলছি, শাড়ি খুলো, আমার শাড়ি খুলো। অন্যদিকে প্রিয়ন্তী শাড়ি আগড়ে ধরে থাকে, বলছে, অথই শাড়ি ছাড়, খুলে যাচ্ছে। তাদের দুজনের ধস্তাধস্তির মাঝে অথয়ের স্বামী মেঘ এসে হাজির হয়। পাশের ঘরে ঘুমিয়েছিলেন তিনি। অথয়ের থেকে শাড়ি ছাড়াতে ছাড়াতে বলে, অথয়, শাড়িটা ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। মেঘ ধমকে বলে, কিন্তু অথয়ের ছাড়ার নাম নেই। সে শাড়ি কেড়ে নিতে ব্যস্ত। মেঘের মাথায় রাজ্যের রাগ এসে ভর করে। অথয়ের হাত ধরে টেনে সরিয়ে বসিয়ে দিল এক চর। শাড়িটা নিজের আয়ত্তে পেতেই জড়িয়ে নিল প্রিয়ন্তী। একপাশে দাঁড়িয়ে মাথা নিচু করে কাঁদছে। ছোট ননাসের কাছে লজ্জায় পড়েছে। যদি জানত এমন পরিস্থিতির সম্মুখীন হবে তাহলে কখনোই পড়ত না সে। ভাবির গা থেকে শাড়ি খোলার সাহস হয় কি করে তোমার? দিন দিন তোমার এই ব্যবহারে আমি বিরক্ত হয়ে উঠেছে। ভাবি আমার গায়ে হাত তুলেছে, তার বেলায়? নিজের স্ত্রীকে অন্য কেউ মেরেছে, তার বেলায় কিছু না?
অন্যের প্রতি এত মায়া কেন তোমার? মুখে মুখে কথা বললে একদম জানে বেড়ে ফেলবো অথই। এই ভাই ভাবির কাছে থেকেও তুমি সঠিক শিক্ষা পেতে পারোনি। নিজের চরিত্র দোষ এটা বলবে না। তুমি বলতে চাইছো আমার দোষ? ভাবি যে আমাকে চড় মেরেছে। তুমি তো আমার বউ, নিজের বউকে চিনতে পারবো না? নিশ্চয়ই এমন কিছু বলেছ যাতে ভাবি তোমাকে চর দিয়েছে। মানুষ তো এমনি এমনি কাউকে মারে না। প্রিয়ন্তী আগ বাড়িয়ে বলে, দোষটা অথয়ের নয়, আমারই। মেঘ, ওর শাড়ি ওর অনুমতি ব্যতীত পরেছিলাম। অথই, আমার ভুল হয়েছে বোন, আর কখনো তোর শাড়ি ধরবো না। দাঁড়া, এখনই পাল্টে এনে দিচ্ছি। বলে প্রিয়ন্তী ঘরে চলে গেল। পোশাকটা পাল্টে আগের শাড়িটা পরে এলো, সাথে নিয়ে এলো কিছু খুচরা নোট। শাড়িটা অথয়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, বলেছিলাম ধুয়ে দিব, কিন্তু এখন মনে হচ্ছে ধোয়া ঠিক হবে না। তুই হয়তো আমার ধোয়া পোশাক পরবি না। টাকাগুলো দিয়ে ড্রাই ওয়াশ করিয়ে নিস। বলে প্রিয়ন্তী ঘরে চলে গেল। রাতে মেঘ ব্যাগপত্র গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। নিজের পোশাকগুলো লাগেজে রেখে অথয়ের পোশাক লাগেজ থেকে বের করে রাখছে। অথয় শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ড্রয়িং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি চালাচ্ছে। মেঘের পোশাক নামিয়ে রাখার ব্যাপারটা তার অস্বাভাবিক লাগছে। কৌতূহল নিয়ে বলে, আমার জামা কাপড় ব্যাগ থেকে বের করছো কেন? গোছাতে কষ্ট হবে না? আমারগুলো এক পাশে রেখে অন্য পাশে তোমারগুলো রাখো, তাহলেই তো হয়। যাওয়ার সময় ভাবিকে বলবে তিনি গুছিয়ে দেবেন। আগেও তো তিনি গুছিয়ে দিয়েছেন। এই বাড়িতে যতবার এসেছে অথই ও মেঘ, ততবার একগাদা করে জামা কাপড় ধুত, আয়রন করত, ভাঁজ করে রাখত প্রিয়ন্তী। ভাবির সাথে আমি কথা বলি না, আগ বাড়িয়ে বলতে পারবো না। অযথা এলোমেলো করো না। ঠিক আছে, তখন না হয় আমি এসে তোমার জামা কাপড় গুছিয়ে নিয়ে যাব। এসে মানে? কোথায় যাবে তুমি? তোমার মতো অসভ্য মেয়ের সাথে আমি থাকতে পারবো না। যতদিন তোমার ব্যবহার ভালো না হয় ততদিন এ বাড়িতেই থাকবে। কিছু একটা মনে করে সব জামা কাপড় লাগেজে ভরে নিল মেঘ। ব্যাগপত্র নিয়ে হাঁটা দিল মেঘ। অথই ছুটল মেঘের পেছন পেছন। ড্রয়িং রুমে সবুজ সাহেব বসেছিলেন। সৌজন্য হেসে মেঘ বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছ মেঘ? পরশুদিন এলে, আজকে চলে যাবে? জি ভাইয়া, একটু জরুরি কাজ পড়ে গেছে। অথইকে আপনাদের কাছে রেখে যাচ্ছি, পরে সময় করে এসে ওকে নিয়ে যাব। ভালো মন্দ খাওয়াতে পারলাম না, কাজ সেরে আবার এসো। আচ্ছা ভাবি। মেঘ বের হয়ে গেল। অথই দরজার দিকে তাকিয়ে আছে। দরজাটা এখনো ফাঁক হয়ে আছে। মেঘ যাওয়ার পর 3 দিন পার হয়ে গেছে। ফোন দিয়ে একবারও অথয়ের খবর নেয়নি মেঘ। এই নিয়ে অথয়ের মন খারাপ। যাওয়ার সময় মেঘ জামা কাপড় ব্যাগে ভরে নিয়ে গেছে। ভাবির পুরনো শাড়ি এখন তার পরনে। রুচিতে বাদলেও কিছু করার নেই। অথই ফোন দিয়েছে বেশ কয়েকবার, রিসিভ করে না মেঘ। সে ব্যস্ত। প্রিয়ন্তীর সাথে তার সখ্যতা গড়ে উঠেছে 3 দিনে। ননদ ভাবির সম্পর্ক ভালোই চলছে। ফোন রিসিভ করতেই অথই বলে, তুমি আসবে না? তুমি ভালো না হলে এসে কি করব? না আসলে বুঝবে কিভাবে আমি ভালো হয়ে গেছি? যে ভালো সে কখনো মুখ ফুটে কিছু বলে না, তার পরিবারের সদস্যরা বলে। ভাবির কাছে জিজ্ঞেস করে দেখো, আমি সত্যি ভালো হয়ে গেছি। ওপাশ থেকে মেঘ নিঃশব্দে হাসে। অথই সে হাসি শুনতে পারে না। গম্ভীর গলায় মেঘ বলে, এত তাড়াতাড়ি মানুষ ভালো হয় না। আগামী মাস দেখব তুমি ভালো হয়েছ কিনা। রাগে দুঃখে অভিমানে ফোন রেখে দিল অথই। ফোনটা বন্ধ করে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। কিছু ভালো লাগছে না তার। প্রিয়ন্তী ঘরে যায়। মেঘকে ছাড়া থাকতে ভালো লাগছে না, তাই না? তাহলে ওর সাথেই চলে যেতি। তোমার সাথে খারাপ ব্যবহার করেছি বলে ও আমাকে সাথে নিয়ে যায়নি। আমি নাকি অহংকারী হয়ে গেছি। ভালো হওয়ার পর সে এসে আমাকে নিয়ে যাবে। প্রিয়ন্তীকে জড়িয়ে ধরে কেঁদে দেয় অথই। চোখ মুছে দিল প্রিয়ন্তী। এমন সময় ঘরে ঢুকে মেঘ। তোমার অহংকারের স্বভাব চরিত্র গেলে বাড়িতে চলো। বউ ছাড়া থাকতে পারছি না, কেমন ফাঁকা ফাঁকা লাগে। আমি যাব না। থাকলে মেয়ে একটা। ভাই ভাবি তোমার শিকড়। শিকড় ছাড়া গাছের কোনো মূল্য নেই। গাছের সবসময় শিকড় আঁকড়ে ধরে থাকবে, বুঝেছ? অথয়ের মাথায় হাত বুলিয়ে দেয় মেঘ। অথয়ের কান্না থামছে না। অল্প পানির মাছ বেশি পানিতে গেলে ছটফট করে। ছটফট করতে করতে তারা তীরে এসে ভিড়ে।